আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যান্সেলর পাবলিকেশনস প্রেজেন্টস বিশ্বকাপ সিনড্রোমে। অ্যাজ ইউজুয়াল আমি আছি আপনাদের সাথে মেহেদী হাসান তরু। আর আজকে আমার সাথে যিনি আছেন গেস্ট, ভাই আমি মানে দেখেন আমি নিজের এক্সাইটনেস ধরে রাখতে পারতেছি না এই লোকটাকে দেখার জন্য কত সময় রাস্তায় দাঁড়াছিলাম, লালমাটিয়ার রাস্তায়, যে একবার দেখবো। সে একটা গাড়ি নিয়ে যাবে, একবার দেখবো। সে চুল ছুড়াবে, একবার দেখবো। নিশ্চয়ই বুঝে ফেলছেন, সে আর কেউ না, আমাদের হাসান ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো। ভাইয়া আপনার ফার্স্ট কোশ্চেনে আপনার কাছে আমার, এই সুইটি আর মায়া এরা কোথায় আছে? এরা যে কোথায় আছে সে প্রশ্নটা শুধু আমাকে না করে আমার মনে হয় যারা ভালোবাসে, যাদের ভালোবাসার মানুষ আছে তাদের সবার জন্য এই প্রশ্নটা। এই কারণে যে সুইটি যেমন এটা হচ্ছে প্রত্যেকটা প্রেমিকের, প্রত্যেকটা পুরুষের মনের যে মানুষটা সেটাই তার সুইটি এই অর্থে। আর মায়াটাও ওই ধরনেরই ব্যাপার, যে এমন একটা জিনিস যেটা না যায় বলা, না যায় প্রকাশ করা, কিন্তু এটার তীব্রতা অনেক বেশি। মানে এটা কোনো ফিক্সড কোনো নাই না, যে এটা মায়া বা সুইটি না, হাসান ভাইয়ের কাছে এরকম কোনো ছিল না? অস্তিত্ব নাই কারোর। আচ্ছা আচ্ছা। ভাইয়া তো ছোটবেলাতে গান করার একদম ইচ্ছা ছিল না, আমি যতদূর জানি। আপনি কোনো এক ফ্রেন্ডের, কোনো ফ্রেন্ডের ইচ্ছায় আপনি যেই টোনটা তার খুব ভালো লেগেছে, তখন থেকে গান শুরু, এরকম কি? হ্যাঁ, এরকম একটা ঘটনা। আমার স্কুল ফ্রেন্ড ছিল আবু সাইদ, ইয়ানুর কবির, মিন্টু। সে খুব ভালো গিটারিস্ট ছিল এবং তার বাসায় আমি গান শুনতে যেতাম। সে টেক্সেট ছিল ওই সময়, অনেক ভালো গান, অনেক লাউড স্পিকারে গান শোনার সুবিধাটা ছিল, এই জন্য ওর বাসায় আমি গান শুনতে যেতাম। তো ও আমাকে একদিন বলেছিল যে তোর গলার আওয়াজে না একটা ওয়েস্টার্ন টোন আছে, একটা মেলোডি আছে, তুই গান গেলে ভালো করবি। তখন আমি শুনে হেসে উড়াই দিয়েছিলাম যে কি বলে, আমি আবার গান কি করব, আমি তো গানের কিছু বুঝি না। তো একদিন যখন আমি সত্যি সিঙ্গার হলাম, তখন দেখলাম যে আমার দর্শকরা বা মানুষ সবাই বলতেছে যে হ্যাঁ, একটা এক্সেপশনাল টোন আছে আমার গলায়। তখন আমি রিয়ালাইজ করলাম যে আমার বন্ধু এই জিনিসটা স্কুল লাইফেই ধরতে পারছিল। ট্রু ভাইয়া, যেমন আমরা 96-এ, আমি ক্লাস 6-এ পড়ি, ওকে। তখন আমাদের ইচ্ছা ছিল যে যখন আমরা 8-9-এ উঠলাম আর কি, তখন আপনার গানগুলো শোনা শুরু করলাম, আপনার মতো চুল রাখার চেষ্টা রাখা শুরু করলাম। তো বাসায় ঢোকার পরে যে মার খাওয়া, মার হাতে একদম কান ধরে নিয়ে যাওয়া, চুল টেনে ধরে নিয়ে সেলুনে করে, এটা কি কখনো আপনার সাথে হয়েছিল নাকি? মারাত্মকভাবে হয়েছিল। এটা আমার সাথে বলে কথা না, ওই সময়টা লম্বা চুল রাখাটাকে খুব খারাপ নজরে দেখা হতো। জি ভাই। আমার মনে আছে যে আমার আব্বা 95-এ উনি আমেরিকায় গিয়েছিলেন ইয়ের জন্য, ওপেনার সার্জারির জন্য। তখন উনি 6 মাস ছিলেন না। তো ওই 6 মান্থ আমি কাজে লাগিয়ে চুল বড় করার জন্য। কিন্তু যখন উনি দেশে আসে, তখন আমাকে কলারের ভিতরে চুলটা ঢুকে কলার দিয়ে এভাবে ঢেকে অনেকদিন অভিনয় করতে হয়েছিল, কিন্তু একসময় ধরাও পড়ে গেছি। কিন্তু উনি যখন দেখলেন যে আমি টিভিতে গান গাচ্ছি, তখন মানে উনি জানতেন না যে আমি গান গাই বা গানের এটা বাসার কেউই জানতো না, আমি এটা গোপনে করতাম আর কি। কিন্তু টিভিতে যখন দেখে ফেলছে তখন সবাই অবাক হয়ে যায় যে কি তুই গান গাস। আচ্ছা। তারপরে এইভাবে আস্তে আস্তে অনেক চুল কাটতে হবে, খুব খারাপ দৃষ্টি দিয়ে দেখে অনেকে, ঘরে বাইরে সব জায়গায়। পরে এটাকে অনেক কষ্টে ওভারকাম করতে হয়েছে, অনেক সময় লাগছে আর কি। আচ্ছা, ভাইয়া কি কখনো ফুটবল খেলেছেন? হ্যাঁ, আমি একসময় ফুটবল খেলতাম। আমি ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ খেলেছি। আমি এই পাড়ায় ওই পাড়ায় টুর্নামেন্ট অনেক শিল্ড মেডেল পেয়েছি। আমি ন্যাশনাল জুনিয়রেও চান্স পেয়েছিলাম, কিন্তু আমার বাসায় পারমিশন ছিল না বলে আমি ফুটবল খেলার কন্টিনিউ করিনি। আর তাছাড়া আমি একটু স্কিনি ছিলাম, দুর্বল ছিলাম। আমি একটুতেই ব্যথা পেতাম, প্রচুর আহত হইতাম, প্রচুর কাটতো, ভাঙতো আমার ফুটবল খেতে, যে পা মচকাইছে, হাত মচকাইছে। যার জন্য আমি এই জিনিসটা, ফুটবলটা নিয়ে পাশাপাশি বাসার থেকে কোনো অনুপ্রেরণা বা কোনো ইনফ্লুয়েন্স ছিল না, কারোর কোনো সাপোর্ট ছিল না বলে আমি আসলে বেশি দূর যাইনি। স্কুল লেভেলের পরে আর কোনো চেষ্টা করিনি। ভাইয়া তো ফার্স্টে, আমি যত জানি, যে গান লিখেন, কবিতা লিখেন, আবৃত্তি করেন, অভিনয় করেছেন, এখন আবার ফুটবল, ক্রিকেটও নিশ্চয়ই খেলেন। আমি ক্রিকেট খেলেছি, তবে আমি বেসিক্যালি আমার ফুটবলে আমি ভালো ছিলাম, আচ্ছা। যেটা মানে সবাই বলে আর কি। ধরেন আপনি ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার হয়ে গেলেন,
ঠিক আছে? তো আপনার জার্সি নাম্বার কত হতো? এটা তো আসলে ড্রিম, এটা তো ধরলাম আমরা আজকে হাসান ভাইকে পেয়ে গেছি, একজন ফুটবলার পেয়ে গেছি। হাসান ভাই যদি হতো যে এই খেলাটা যদি কন্টিনিউ করে যেত, আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারাটাই সবচেয়ে বড় ভাগ্যের কথা। এখানে আমার কোনো চয়েস নাই যে হ্যাঁ নাম্বার 10 হতে হবে, আচ্ছা। 9 হতে হবে, এই ব্যাপারগুলো নাই। এই ব্যাপারগুলো না, এখানে চান্স পাওয়া মানেই 1 থেকে 11-র মধ্যে যে কোনো নাম্বার হলে আমি খুশি। আমি মনে করি এটা হওয়া উচিত। এক্স্যাক্টলি। আর কোন প্লেসটা খেলতেন আপনি? আমি আসলে সেন্টার ফরওয়ার্ডই খেলতাম। সেন্টার ফরওয়ার্ড। এই যে খেলা দেখার একটা আনন্দ, হ্যাঁ, তো এক সময় তো ধরেন যে সবাই একসাথে ঢুকে, যখন 90s-এর কথা বলছে তখন তো ধরেন যে একসাথে বসে একই ফ্যামিলি সবাই মিলে মিনিমাম 30-40 জন এলাকার মধ্যে এভাবে তো খেলা দেখতাম। এভাবে খেলা হতো তখন। খেলা উৎসবটা ছিল অন্যরকম। স্পেশালি ওয়ার্ল্ড কাপ খেলা যখন হতো তখন দেখা যেত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বাড়ির ছাদে কোনো না কোনো ফ্ল্যাগ, হয় আর্জেন্টিনার ফ্ল্যাগ, নাই ব্রাজিলের ফ্ল্যাগ। এই মানে উৎসব মুখর ব্যাপারগুলা মানে রাস্তা দিয়ে গেলেই বোঝা যেত। এই ব্যাপারটা ছিল আর কি, আমেজটা ছিল অনেক বেশি, ফুটবল ইমেজটা অনেক বেশি ছিল। এবং একসাথে খেলা দেখার ব্যাপার তো সেই জন্যই সবাই পছন্দ করতো, কেউ একা দেখতো না। ভাই এখন খেলা দেখেন? হ্যাঁ হ্যাঁ এবার সবগুলো ম্যাচ কি দেখা হয়েছে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি দেখেছি। হ্যাঁ, আচ্ছা, বাসায় নিয়েই দেখেছেন নাকি সেই বন্ধুদের আড্ডা বা যেমন প্রজেক্টরে দেখা, বা আপনার বাসার কাছেই তো মনে হয় মাঠে প্রজেক্টর লাগিয়েছে অলরেডি আমরা যত জানি। তারপরে এমনি এখন তো মোটামুটি রাস্তার উপরে অনেক জায়গায় হ্যাঁ প্রজেক্টর দিয়ে, যেমন লালমাটিয়ার ওখানে মানে আপনার বাসার ঠিক পেছনেই ওখানেও কিন্তু একটা বড় প্রজেক্টর লাগিয়েছে। আচ্ছা আচ্ছা। তো মাঠে লাগিয়েছে আবার, তো ওখানে যে কি দেখা হয় না? না, ওখানে দেখা এখন ঘরেই দেখা হয়। এখন আমি আপনার সাথে একটা ছোট্ট একটা গেম খেলবো, হ্যাঁ, এটা যে র্যাপিড ফায়ার রাউন্ড, যে দুইটা থাকবে এর মধ্যে যে কোনো একটা চুজ করবেন আপনি। ওকে, এখন sure. 3টা অপশন থাকছে না। ওকে, রেডি? হ্যাঁ, পেলে না ম্যারাডোনা? ডেফিনেটলি পেলে। রোনাল্ডো না এমবাপে? রোনাল্ডো। রোনাল্ডো। আচ্ছা, মেসি না নেইমার? মেসি। গ্রেট, গ্রেট অ্যান্সার, গ্রেট। ব্রাজিল না আর্জেন্টিনা? আমার হোম বা ফেভারিট যে ব্যাপারটা, হোম টিম যেটাকে আমি বলতে চাই আমার পার্সোনালি, সেটা হলো ব্রাজিল। বাট আমি আর্জেন্টিনার খেলাও খুব পছন্দ করি। আচ্ছা, ফুটবল না ক্রিকেট? ডেফিনেটলি ফুটবল। টি স্পোর্টস না স্টার স্পোর্টস? টি স্পোর্টস। ডেফিনেটলি, কারণ আমাদের একটাই মাত্র একটাই মতো বাংলাদেশের গর্ব বলতে হবে, একটাই মাত্র টিভি খেলার চ্যানেল, চ্যানেল, যেটা অনেক বছর ছিল না আমাদের কোনো চ্যানেল। ছিল না বাংলাদেশে, কখনোই ছিল না। এবং এই ইনিশিয়েটিভটা নেওয়ার মতো মন মানসিকতা, হয়তো শুধু টাকা না, এটার জন্য মন মানসিকতার দরকার। সেই জন্য আমি বসুন্ধরা গ্রুপকে স্বাগত জানাই। টি স্পোর্টসের মতো এরকম একটা টিভি চ্যানেল এদেশের যুব সমাজের জন্য খুব দরকার ছিল। এক্স্যাক্টলি, কারণ আমরা যখন খেলা দেখতাম এর আগে, যখন টি স্পোর্ট ছিল না, আমাদের স্পেন খুঁজতে হতো, স্টার স্পোর্টস, এক্স্যাক্টলি, মানে আরেকজনের উপর নির্ভর থাকতে হতো। এক্স্যাক্টলি, একটা দেশকে রিপ্রেজেন্ট করার মতো কোনো টিভি চ্যানেল, স্পোর্টস চ্যানেল নাই, একমাত্র চ্যানেল টি স্পোর্টস। র্যাপিড ফায়ার তো গেল, এখন আরেকটা খেলা খেলবো, সেটা হচ্ছে গিয়ে আপনাকে দেশের নাম বলবো, আপনি বলবেন যে ওই দেশ কয়টা ওয়ার্ল্ড কাপ পেয়েছে। আচ্ছা, ঠিক আছে? ফার্স্টে চলে যায় আর্জেন্টিনা। 3বার। ফ্রান্স? ফ্রান্স 2বার। ভাবছিলাম কার্ডটা দেখাবো ভাইয়া। ইতালি? ইটালি মনে হয় 4বার। ভাই একটা তো ভুল করেন। স্পেন? স্পেন 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 তো মনে হয় না, একবার হয়ে গেছিল, আমি কার্ডটা বাইর করতে গেছিলাম ভাইয়া। আচ্ছা, ইংল্যান্ড? ইংল্যান্ড 1বার। জার্মানি? 4বার। উরুগুয়ে? উরুগুয়ে 2বার। ভাই পারলাম না, আমার এই কার্ড দেখাতে পারলাম না ভাইয়া, আর দেখাতে পারলাম না। আমাদের প্রত্যেকটাই আনসার, মানে কিছু বলার নেই। আপনি এসছেন, মানে এইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যে আপনাকে আমি অনুরোধ করব, দরকার হলে হাতে পায়ে ধরে হলো ভাইয়া সামনাসামনি আপনি কনসার্টে তো অনেক শুনেছি, বাট কনসার্টে দেখা যাচ্ছে আপনি আছেন ওখানে, আমরা আছি এখানে। তুমি আমি তোরের হাল ধরেছি, পাড়ি দেব মোরা বহুদূর, পথে বাধা কত পাহাড় মরু, তবু তুমি ভেঙে পড়ো না, পড়ো না।
আসে না, উ ঘুম আসে না, না রে না ঘুম আসে না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না। অসাধারণ ভাইয়া, অসাধারণ। আপনি কি জানেন যে আপনার জন্য যে, আচ্ছা আপনার এই বড় চুলের জন্য, হ্যাঁ, ওই 90s-এর দিকে যে চুল রাখা নিয়ে ছেলেদের এত বড় চুল, এটা তো অনেক টাফ, যেটা আপনি বললেন, হ্যাঁ, মেয়েরা আপনার কাছে আসতো চুল বড় করার টিপস নেওয়ার জন্য? না, মেয়েরা আমার চুলটা ছুঁয়ে দেখতো যেটা রিয়েল কিনা নাকি পরচুলা। আরেকটা প্রশ্ন আমাকে সবসময় মেয়েরা করতো, যা আপনি চুল মেনটেন করার জন্য কি করেন, আপনার চুল এত সুন্দর কেন, মানে এই বা এত ঘন কেন, এই প্রশ্নটা মেয়েরা করতো যে যে আমি কি করি। তো আমি বলতাম যে আমি শুধু শ্যাম্পু করি, এই আর কিছু না। আসলে তাই? হ্যাঁ, আসলেও তাই। তাই এখনকার মেয়েদের দেখেন ভাইয়া, কত ট্রিটমেন্ট করতে হয়, তারপরে মাথায় চুল থাকে না। কিন্তু আমরা এটা প্রমাণ করে দেখাতে পারি যে হাসান ভাই 96 থেকে 2026, মানে অলমোস্ট 30 ইয়ার্স, 30 ইয়ার্স থেকে চুল আছে এখনো, মাশাআল্লাহ কত আছে। আর মেয়েরা এখনো রাখতে পারে না। এখন অর্ধেক হয়ে গেছে। তারপরও এখনো যা আছে 30 বছর, এই 30 বছরের মেয়েদের তো 4 ভাগের 1 ভাগই দেখা যেত না, কারণ ওদের সবসময় মাথা গরম করে রাখে। আপুর আপনারা মাথা গরম করবেন না, হাসান ভাইয়ের মতো কুল ঠান্ডা থাকবেন, আপনাদের চুলও থাকবে, এত দামি দামি শ্যাম্পু কন্ডিশনার কিচ্ছু লাগবে না, রাইট ভাইয়া? ওকে, আচ্ছা ভাই, আবার খেলায় ফিরে যাই। ভাইয়া তো খেলা, যেহেতু আপনি ফুটবল নিয়ে আগে ছোটবেলায় বা স্কুল লাইফে অনেক ফুটবল খেলেছেন, তো এই ওয়ার্ল্ড কাপটা আসলে একটা এক্সাইটনেস চলে আসতো না সবসময়? এক্স্যাক্টলি, যেটা বলছিলাম যে সারা শহরের প্রতিটা বাড়ির ছাদে কোনো না কোনো, ব্রাজিল নাই আর্জেন্টিনা, কারো না কারো ফ্ল্যাগ থাকতো, এবং কোনো কোনো জায়গায় হচ্ছে বিশাল বড় ফ্ল্যাগ, মানে রাস্তায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাঁশের খুঁটি দিয়ে টাঙায় রাখতো। এই ব্যাপারগুলো ছিল। আর তখন তো ভাইয়া নর্মালি ধরেন সাদা কালো টিভিতে দেখা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হয়ে এখন মনে করেন এআই পর্যন্ত চলে আসছে। তো এই যে ম্যাসিভ চেঞ্জ, মানে ধরেন ভাইয়া মনে করেন 86-এর ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে নিশ্চয়ই, তাই না? ধরেন আমরা 86 থেকেই যদি ধরি, তার আগেরগুলো বাদ দিলাম, হ্যাঁ, 86 থেকে এখন 26, এর মাঝখানে যে ম্যাসিভ চেঞ্জ, হ্যাঁ, তো এই চেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? যে এখন দেখুন হাইড্রেশন ব্রেক আসছে, তারপরে হচ্ছে গিয়ে এআই দিয়ে দেখছে, তারপরে হচ্ছে গিয়ে ভিএআর দিয়ে দেখছে, তো এই ডেভেলপমেন্টগুলো কতটা সাপোর্টিভ বা কতটা খেলার জন্য ইয়ে হয়েছে, সেটা আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি মিডিয়ার যেই রেভলিউশন বা মিডিয়ার যেই ডেভেলপমেন্ট যেই আমরা দেখতে পাই, সেটা খেলার ক্ষেত্রে অ্যানালাইসিস করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে এটা অবশ্যই অবদান রাখে। কিন্তু একটা জিনিসই খালি, যে আগের দিনের খেলাগুলা, যে ন্যাচারাল খেলাগুলা, সেটা খুবই এক্সাইটিং ছিল। মানে দেখার, আমি বলছি দর্শকদের কথা বলছি, শুধুমাত্র ভিউ করার জন্য আগের দিনের খেলাগুলো অনেক এক্সাইটিং ছিল। যেমন ম্যারাডোনার যে যুগটা ছিল, বা যেখানে রোনাল্ডো থেকে শুরু করে আরও অনেক বড় বড় সুপারস্টার যেগুলো আমরা দেখেছি, রবার্ট ব্যাজিও থেকে শুরু করে আরও অনেকগুলা নাম আছে, যেগুলা এখনও মানুষের মুখে মুখে আছে। যে কথাটা আমরা শুনে থেকে, আগের দিনের যে গানের যে ব্যাপার, গানের সাথে এখনকার দিনের গানের একটা ডিফারেন্স অনেকে বলে, যে আগের দিনের গানগুলো এখনও মানুষ শুনে, এখনও কালজয়ী আছে, বাট এখনকার দিনের গানগুলো কোথায় সামথিং ইজ মিসিং, যার জন্য বেশি দিন স্টে করতে পারে না। এই জিনিসটা ফুটবলের ক্ষেত্রেও কিন্তু ছিল, যে তখনকার দিনে প্রতি ওয়ার্ল্ড কাপেই নতুন নতুন সুপারস্টার বেরোয় আসতো, এবং তারা শুধু সুপারস্টার না, তাদের নাম তারা এখনও কালজয়ী। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যখন কালার টিভি হওয়ার যেই পরিবর্তন, যেই চেঞ্জটা এসেছিল, ওই সমসাময়িক সময় আমরা এরকম কালজয়ী প্লেয়ার অনেককে দেখেছি, শুধু ম্যারাডোনা না, আরও অনেককে দেখেছি। এই ব্যাপারটা ছিল, এবং মানে ভিউয়ারদের জন্য ফুটবল টুর্নামেন্ট, স্পেশালি ওয়ার্ল্ড কাপের খেলাগুলো, ইভেন্টগুলা খুবই এক্সাইটিং ছিল। যে কোনো টিমের খেলাই এক্সাইটিং ছিল, এই ব্যাপারটা ছিল, যেটা হয়তো এখনকার দিনে আমরা অতটা দেখি না, অনেকটা কমে গেছে। হ্যাঁ, আর এখন খেলাটা মনে হয় রোবোটিক টাইপের হয়ে গেছে, তাই না? খুব বেশি
মানে এত বেশি ইয়ে হয়ে গেছে যে টাইট হয়ে গেছে, আগে একটু রিল্যাক্সনেস ছিল, ওই জিনিসটা এখন একদম কম দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি যে আমাদের অনুষ্ঠানে এসছেন বা দর্শকদের সাথে এতক্ষণ আপনি কথা বললেন, দর্শকরা আপনাকে দেখতে পেলো। ভাইয়া লাস্ট যদি দর্শকদের জন্য কিছু বলতে চান আপনি। দর্শকদের জন্য এটাই বলবো যে আজকের যুব সমাজ যারা একটা সময়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের সময় যেমন আমরা ফুটবল বৃষ্টি হলেই মাঠে নেমে যেতাম বল নিয়ে, বা খেলাধুলার যে প্রবণতাটা ছিল সেটা এখনকার দিনে হয়তো মোবাইলের কারণে হইতে পারে, বা যে কোনো কিছু মিডিয়ার প্রভাবে হতে পারে, মানুষ ছেলে মেয়েদের মধ্যে এই স্পোর্টসের প্রতি যে প্রবণতাটা একটু কম দেখা যায়, যেটা আমাদের সময় এটা অনেক বেশি ছিল। তো আমি ফুটবল বিশ্বকাপ যেমন খুব এক্সাইটিং একটা ব্যাপার, এটাকে যেমন যুব সমাজ সবাই এটাকে এনজয় করে, ঠিক তেমনই আমি অনুরোধ করব যে সবাইকে মাঠে যেতে, ছেলে মেয়েদেরকে মাঠে যেতে, স্কুল লাইফ স্পেশালি স্কুল গোয়িং ছেলেমেয়েরা যেন মাঠে যায়, খেলাধুলা, ফিজিক্যাল ফিটনেস এবং খেলাধুলার প্রতি যেন তাদের আগ্রহটা আগের থেকে বৃদ্ধি পায়, এই কামনা রইল আমার কাছে, এই অনুরোধ রইল আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যান্সেলর পাবলিকেশন প্রেজেন্টস বিশ্বকাপ সিন্ড্রোমের সাথেই থাকবেন। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.